উত্তরপুর গ্রামের নামটা শুনলে বাইরে থেকে মানুষ খুব একটা কিছু বুঝবে না, কিন্তু যে একবার সন্ধ্যার পরে এই গ্রামে পা রেখেছে সে জানে এই গ্রামের নীরবতা অন্যরকম। এখানে রাত নামলে শব্দ কমে না, বরং বদলে যায়। ঝিঝি পোকার ডাক যেন আরো গভীর হয়। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে হাওয়া গেলে কেমন যেন চাপা ফিসফিস শোনা যায়। আর চন্দনা নদীর ঘাটে এসে দাঁড়ালে মনে হয় কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। এই উত্তরপুরেই ফিরে এসেছিল অরিন্দম মুখার্জি। শহরে এসে বেশ ভালো চাকরি করত, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু বাবা হঠাৎ করে মারা যাওয়ার পর মা শ্যামলী দেবী বড্ড একা হয়ে পড়েন। পৈতৃক বাড়িটা ছিল বিশাল, দোতলা, পুরনো ভিটে, পেছনে বড় পুকুর, আর তার এক কোণে বিশাল এক আম গাছ। বাড়িটা বছরের পর বছর অবহেলায় পড়েছিল। অরিন্দম ঠিক করল সে কিছুদিন গ্রামে থাকবে, বাড়িটা গুছিয়ে নেবে, তারপর ভাবা যাবে। প্রথম কয়েকটা দিন সবকিছু স্বাভাবিকই ছিল। দিনের বেলা গ্রামটা যেন রোদে স্নান করা নিরীহ এক জায়গা। কিন্তু সন্ধ্যা নামলেই বাড়িটার চেহারা বদলে যেত। বিশেষ করে পুকুর পাড়টা। গ্রামের লোকজন বলতো ওই আম গাছটার নিচে নাকি অশরীরী কিছু আছে। বছর 15 আগে এক নববধূ, যার নাম ছিল মেঘলা, সে ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল। কেউ বলেছিল আত্মহত্যা, কেউ বলেছিল পা ফসকে পড়ে যাওয়া, এরকম আরো অনেক কিছু বলেছিল অনেকে। কিন্তু আসল সত্যিটা কেউ জানে না, আর জানলেও মুখ খোলেনি। শ্যামলী দেবী প্রায়ই বলতেন, সন্ধ্যার পর ওদিকে যাস না। আমি নিজে দেখেছি ডাল কাঁপতে, বাতাস ছিল না তবুও কাঁপছিল। অরিন্দম এই সমস্ত কথায় হাসত। সে বলতো, মা, পুরনো গাছ, শিকড় নরম হয়ে গেছে, তাই হয়তো কাঁপে। আর ভয় পেলে সব কিছুর মধ্যেই ভূত দেখা যায়। কিন্তু একটা রাত সব কিছু বদলে দিল। সেদিন ছিল অমাবস্যা। বিকেল থেকেই আকাশ কালো। রাত 8টার পরে বিদ্যুৎ চলে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অরিন্দম বারান্দায় বসেছিল। তার সামনে একটা মোমবাতি জ্বলছে। হঠাৎ সে শুনতে পেল পুকুরের দিক থেকে অদ্ভুত একটা শব্দ আসছে। কেউ যেন কাঁদছে, খুব নিচু, চাপা গলায়। একটা মেয়ে যেন কাঁদছে। কেউ যেন পুকুরের জলে দাঁড়িয়ে বুক ভাঙা হাহাকার করছে। প্রথমে সে ভাবল হয়তো শিয়াল, কিন্তু কান্নাটা এক টানা, তীক্ষ্ণ। না, এ তো শিয়ালের কান্না হতে পারে না, এ তো মানুষেরই কান্না। তার শরীরের লোম খাড়া হয়ে গেল। তবু সে নিজেকে সামলে মোমবাতিটা হাতে নিয়ে পুকুরের দিকে এগোতে থাকল। আম গাছটার কাছে গিয়ে সে থমকে দাঁড়ালো। গাছের মোটা ডালটা আস্তে আস্তে দুলছে। আশেপাশে একটুও বাতাস নেই। লণ্ঠনের আলো এসে দেখতে পেল ডালের সঙ্গে যেন ভেজা একটা কাপড় দুলছে। সেই কাপড়ের নিচে এক নারীর অবয়ব ফুটে উঠল। মুখ অস্পষ্ট, কিন্তু চোখ দুটো যেন সরাসরি তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার হাতের মোমবাতিটা নিভে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। কেবল খুব কাছে একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ। অরিন্দমের গলা শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? একটা ফিসফিসে উত্তর ভেসে এলো, আমাকে কেউ বাঁচায়নি, কেউ সত্যিটা জানলো না। তারপর সব চুপ। অরিন্দম দৌড়ে বাড়িতে ফিরে এলো। সে যুক্তিবাদী ছেলে, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তার ভেতরে কাঁপন ধরিয়ে দিয়েছিল। সে ঠিক করল সত্যিটা সে খুঁজে বার করবে। পরদিন সে গ্রামের বৃদ্ধ হরিপদ কাকুর কাছে গেল। হরিপদবাবু একসময় এই গ্রামের পঞ্চায়েতে কাজ করতেন। প্রথমে তিনি কিছুই বলতে চাননি, তবে অনেক অনুরোধের পরে তিনি বললেন, মেঘলা খুব শান্ত মেয়ে ছিল। বিয়ে হয়ে এসেছিল পাশের গ্রাম থেকে। শোনা যেত শ্বশুর বাড়িতে ওর ওপরে খুব অত্যাচার করত।
এক রাতে হঠাৎ করে খবর এলো পুকুরের জলে ও ডুবে মরে গেছে। পুলিশ এসেছিল, কিন্তু সেইভাবে তদন্ত হয়নি, সবাই চুপ করে গেছিল। অরিন্দম জিজ্ঞেস করল, কেন চুপ করে গেছিল সবাই? হরিপদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওদের পরিবার তখন প্রভাবশালী ছিল, কেউ ঝামেলায় জড়াতে চায়নি। সেই রাতেই অরিন্দম আবার পুকুর পাড়ে গেল। এইবার সে প্রস্তুত, টর্চ, মোবাইল আর একটা শাবল নিয়ে। আম গাছের নিচে দাঁড়িয়ে সে খেয়াল করল গাছের উত্তর দিকের মাটিটা অন্য জায়গার থেকে যেন একটু আলাদা। কেউ যেন মাটি খুঁড়ে আবার ঢেকে দিয়েছে। সে মাটি খুঁড়তে শুরু করলো। প্রথমে কিছুই পেল না, কিন্তু একটু গভীরে যেতেই শাবল ঠুকরে উঠল শক্ত কিছুর সঙ্গে। মাটি সরিয়ে এসে দেখতে পেল ভাঙা লোহার বাক্সের অংশটা। সে বাক্সটা খুলল। তার ভেতরে রয়েছে কিছু পুরনো গয়না আর একটা ডায়েরির পাতার টুকরো। ডায়েরির পাতায় লেখা, আমি মরতে চাই না, আজ আবার আমাকে মারলো, বলল যদি কাউকে বলি জলে ফেলে দেবে, আমি ভয় পাচ্ছি। লেখাটা হঠাৎ শেষ, কিন্তু তখনই চারপাশে হাওয়া শুরু হলো। আম গাছের ডাল প্রচণ্ড কাঁপতে থাকলো। পুকুরের জল ঘূর্ণির মতো ঘুরছে, সেই একই কান্না, কিন্তু এবার তীব্র, ক্রুদ্ধ, যেন কেউ অভিযোগ জানাচ্ছে। হঠাৎ অরিন্দম অনুভব করল পেছন থেকে কেউ উঠে এসে তার কাঁধে হাত রাখল। সে ঘুরে দাঁড়ালো। অন্ধকারের ভেতরে স্পষ্ট দেখতে পেল সেই ভেজা শাড়ির মেয়েটা। তার মুখে আর ভয় নেই, আছে তীব্র এক বেদনা। সে যেন চোখ দিয়ে অনুরোধ করছে তাকে। অরিন্দম দৃঢ় গলায় বলল, আমি সত্যিটা প্রকাশ করব, তোমার অন্যায় মৃত্যু বৃথা যাবে না। মুহূর্তে সব শান্ত। বাতাস থেমে গেল, কান্না মিলিয়ে গেল। পরদিন অরিন্দম থানায় গিয়ে পুরো কেসটা নতুন করে খোলবার জন্য আবেদন করল। ডায়েরির পাতা আর গয়নাগুলো প্রমাণ হিসেবে দিল। প্রথমে পুলিশ গড়িমসি করলেও অরিন্দম হাল ছাড়েনি। সে শহরের এক পরিচিত আইনজীবীর সঙ্গে যোগাযোগ করল। বিষয়টা ধীরে ধীরে সামনে এলো। তদন্তে বেরিয়ে এলো মেয়েটাকে পরিকল্পিতভাবে পুকুরে ঠেলে ফেলা হয়েছিল। তার স্বামী আর শ্বশুরবাড়ির এক সদস্য জড়িত ছিল তাতে। বছরের পর বছর ধামাচাপা পড়ে থাকা সত্যিটা সামনে এলো। মামলা শুরু হলো। মামলার দিনগুলোতে অরিন্দম বারবার অনুভব করতে থাকলো কেউ যেন তাকে নজরে রাখছে, কিন্তু আর কোনো কান্না নয়, কোনো ভয়ঙ্কর উপস্থিতি নয়, বরং এক ধরনের নীরব অপেক্ষা। রায়ের দিন আদালত দোষীদের সাজা ঘোষণা করল। খবরটা গ্রামে পৌঁছাতেই যেন একটা অদ্ভুত হালকা বাতাস বইল। সেই সন্ধ্যায় অরিন্দম একা একা পুকুর পাড়ে গেল। পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। পুকুরের জল রূপালী, আম গাছের ডাল স্থির। হঠাৎ মৃদু একটা আলো যেন গাছের নিচে ফুটে উঠল। সেই আলোয় এক মুহূর্তের জন্য মেঘলার অবয়ব দেখা গেল। তার মুখে শান্ত হাসি, তারপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল। তারপর থেকে আর কখনো উদয়পুরে সেই কান্না শোনা যায়নি। পুকুর পাড়ে সন্ধ্যার পরেও ছেলেমেয়েরা হাঁটে। শ্যামলী দেবীর ভয় কেটে গেছে। অরিন্দম বাড়িটা সংস্কার করে সেখানে একটা ছোট্ট পাঠাগার আর প্রশিক্ষণ কেন্দ্র খুলল, বিশেষ করে গ্রামের মেয়েদের জন্য। সে বলতো, যে অন্যায়ের শিকার হয়েছিল তার স্মৃতিকে শক্তিতে বদলাতে হবে। বছর ঘুরে গেল। একদিন সন্ধ্যায় বারান্দায় বসে অরিন্দম দেখল
হালকা হাওয়ায় আম গাছের ডাল একটু একটু দুলছে, কিন্তু তাতে আর কোনো ভয় নেই, বরং মনে হলো কেউ যেন আশীর্বাদ করছে। উত্তরপুর এখনো রাত নামলে রহস্যময় হয়ে ওঠে, কিন্তু সেই রহস্যে আর আতঙ্ক নেই, আছে এক অসমাপ্ত সত্যের পূর্ণতা, এক আত্মার মুক্তি, আর এক মানুষের সাহস যে ভয়কে জয় করে অন্ধকারের ভেতর থেকে আলো খুঁজে এনেছিল।